সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, আওয়ামী লীগের কথাই সত্যি হলো, জামাতের গুপ্ত অংশই ছিল এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের ব্যর্থতায় আইন শৃঙ্খলার চরম অবনতি, এবার হচ্ছে না ইজতেমা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাড় কাঁপানো শীতে মানবিক বিপর্যয়, অধর্ম সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ চরাঞ্চলবাসী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমি কি তোমাকে গুলি করব জিজ্ঞাসা করে হিন্দু যুবককে খুন, তদন্তের চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপির ভাঙনার ঠেকানো গেল না, এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মোহাম্মদ মুরসালিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অধীনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, অন্যদিকে নিরাপত্তার অজুহাতে ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশ, বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক অনুষ্ঠানও স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন। সরকারি কঠোর নির্দেশনার মুখে টঙ্গীর ইজতেমা মাঠ কোনো ধরনের জমায়েত না হওয়ার সিদ্ধান্ত দিয়েছে তবলিগ জামাত। আগামী 2, 3 ও 4 জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোর উপলক্ষে নির্মিত প্যান্ডেলগুলো ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে। বুধবার তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, নির্বাচনের আগে তুরাগ তীরে কোনো ধরনের সমাবেশ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। ফলে চিল্লায় সাথীদের নিজ নিজ এলাকা থেকেই আল্লাহ রাস্তায় বের হওয়ার নির্দেশনা দিয়েছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের 2025 সালের প্রতিবেদনে দেশে মানবাধিকার পরিস্থিতিকে গুরুতর উল্লেখযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছর মব সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, বিচার বহির্ভূত হত্যা, কারা হেফাজতে মৃত্যু ও মত প্রকাশের স্বাধীনতার সংকোচন আশঙ্কাজনকভাবে বেড়েছে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, পারিবারিক সহিংসতা ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও জবাবদিহির অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে প্রতিবেদনে বলা হয়। আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতির গভীর সংকটজনক বলা হয়েছে। এবছরে অন্তত 401টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 102 জন, আহত 4774 জন। সন্ত্রাস, মত প্রকাশ দমন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় উদ্বেগ বাড়িয়েছে। বিচার বহির্ভূত হত্যায় নিহত 38 জন এবং কারা হেফাজতে মৃত্যু 107 জনের। ধর্ষণের ঘটনা 749টি, নারী হত্যার শিকারে 217 জন, শিশু নির্যাতনের শিকার 1023 জন এবং নিহত 410 জন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অন্তত 42টি হামলার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ইজতেমার মতো বড় জমায়েত নিয়ন্ত্রণে সরকারের এই পিছুটান মূলত ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির বহিঃপ্রকাশ। ডক্টর ইউনূস সরকারের আমলে নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ও মানবাধিকারের চরম লঙ্ঘন বর্তমানে রাষ্ট্রকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক ষড়যন্ত্রের টোপ দিয়েছিল জামাত, আর তাতেই বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন হয়। এই অভিযোগ এতদিন আওয়ামী লীগ করে আসলেও এখন সেটি দিবালোকের মতোই সত্য। আজ রোববার জামাতে ইসলামের নেতৃত্বাধীন 8 দলীয় রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও 2টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি। আর এর মধ্য দিয়ে প্রমাণিত হলো জামাতের গুপ্ত অংশই ছিল এনসিপি। এরাই সেই রাজাকারের বংশধর যারা শেখ হাসিনার একটি বক্তব্যকে বিকৃত করে শিক্ষার্থীদের ভুল বুঝিয়েছিল। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনা আরও স্পষ্ট হয়েছে। তিনি ফেসবুক পোস্টে লেখেন, আগস্টের 5 তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজকে এসে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। জামাত শিবিরের জঙ্গিরা আন্দোলনের সময় 3000-এর বেশি পুলিশ হত্যা করেছে বলে অভিযোগ। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে নিহত পুলিশের সদস্যের সংখ্যা 44। নিহত সদস্যের পরিবারের অভিযোগ, মৃত্যুর সঠিক তথ্য ও সান্ত্বনা না পাওয়ার কারণে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এছাড়া পুলিশ হত্যার ঘটনায় তদন্তে অগ্রগতি কম থাকায় পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে।
বাংলাদেশ জামাতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বারবার অভিযোগ করে আসছে যে তারা বিভিন্ন আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়িয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। বিশেষ করে 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় সংগঠিত সহিংসতায় জামাত শিবিরের জড়িত থাকার অভিযোগ ওঠে। সরকারের দাবি এই সংগঠনগুলো হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। বিশ্লেষকরা বলছে 2024 সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা জামাত শিবিরের ভূমিকা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এটি এক ভয়াবহ অধ্যায় যেখানে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং বহিরাগত ষড়যন্ত্রের ছায়া জটিলভাবে মিশে আছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সার্বভৌমত্বের জন্য এটি একটি গভীর সংকটের সূচনা করছে। এদিকে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। আওয়ামী লীগের শাসনামলে প্রতি বছর এই সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক ত্রাণ তৎপরতা দেখা গেলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। অন্তর্বর্তী সরকারের চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে তীব্র শীতে কাঁপছে চরাঞ্চলের হাজারো অসহায় মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র ও কম্বল না পেয়ে স্থানীয়দের অভিযোগের তীর এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের দিকে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বসবাসকারী ষাটোর্ধ্ব মমেনা খাতুন তার নিদারুণ কষ্টের কথা জানিয়ে বলেন, আমার মেয়ের 6 সন্তান সহ 8 জনের পরিবারে কোনো পুরুষ মানুষ নেই। এই হাড় কাঁপানো ঠান্ডায় নাতি নাতনিগুলো কষ্ট পাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একটা কম্বলও কপালে জোটেনি বাবা। একই করুণ দশা গৃহবধূ জহিরান বেগমের। তিনি বলেন, ঠান্ডা পানিতে কাজ করে হাত পা কুঁকড়ে গেছে। সন্তান সহ আমি অসুস্থ, কিন্তু ভালো ডাক্তার দেখানোর সামর্থ্য নেই। নদী পেরিয়ে উপজেলা সদরে যেতে অনেক খরচ, তাই টোটকা দিয়েই বাঁচার চেষ্টা করছি। অভিযোগ উঠেছে ডক্টর ইউনূস গরিব মানুষের রক্ত চুষে গ্রামীণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বানালেও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝতে তিনি ব্যর্থ। জনমানুষের নেতা না হয়ে স্রেফ ব্যবসায়ী মানসিকতা পোষণ আজ চরাঞ্চলের মানুষ বিনা চিকিৎসায় ও ঠান্ডায় মানবেতর জীবন কাটাচ্ছে। জনগণের এই চরম দুর্দিনে প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা দাবি করেছেন তারা খবর পেলেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু যেখানে অর্থাভাবে মানুষ নদী পার হয়ে উপজেলা পরিষদে খবর দিতে যেতে পারছে না, সেখানে প্রশাসনের এমন খবর পেলে যাওয়া নীতিকে অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন স্থানীয়রা। এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন পদত্যাগ করছেন। আজ বিকেলে সংবাদ মাধ্যমকে তিনি তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না, দেখা হবে রাজপথে। তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমি খান মোহাম্মদ মুরসালিন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল ও প্রচার প্রকাশনা সেলে কাজ করেছি। মুরসালিন আরও জানান, সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি। আজ থেকে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।